গত ২ পার্টে আমরা দেখেছিলাম প্রায় ১৫ বছর আগে সিমিয়ান ফ্লু নামের এক ভয়ঙ্কর ভাইরাসে পৃথিবীর বেশিরভাগ মানুষ মারা গিয়েছিল। আর অন্যদিকে এই ভাইরাসের কারণে এপ্রা অনেক বেশি বুদ্ধিমান হয়ে উঠেছিল। তবে আগের ২ পার্ট না দেখলে এই গল্পটি আপনি বুঝতে পারবেন না। আমি আগের ২ পার্ট কমেন্টে পিন করে দিয়েছি, সেটা আগে দেখে আসুন। যাই হোক, আগের গল্পে কোবা নামের এক বানর মানুষদের সাথে যুদ্ধ শুরু করেছিল। কোবার মৃত্যুর ২ বছর পর থেকে এই গল্পের শুরু হয়। তো চলুন গল্পটি শুরু করা যাক। সিজার এখন বানরদের লিডার। সে তার দলের সাথে গভীর জঙ্গলে লুকিয়ে শান্তিতে দিন কাটায়। সে সব সময় শান্তি চায়, কিন্তু মানুষরা তাকে শান্তিতে থাকতে দেবে না। একদিন গভীর জঙ্গলে একদল সৈন্য এসে হাজির হয়। তাদের হেলমেটে লেখা ছিল মানকি কিলার, অর্থাৎ বানর হত্যাকারী। সৈন্যরা নিঃশব্দে জঙ্গলের ভেতরে ঢোকে। চারদিকে অদ্ভুত নীরবতা, শুধু তাদের বুটের নিচে শুকনো পাতার মর্মর শব্দ শোনা যায়। তবে তাদের সবার মুখে কালো রং মাখা ছিল, চোখ মুখে অনেক হিংস্রতা। সৈন্যদের ক্যাপ্টেন হাত উঁচু করে সবাইকে থামতে ইশারা করে। সে দূরবীন দিয়ে পাহাড়ের ওপরের দিকে তাকায়। সেখানে তারা ৩টে বানর পাহারা দিচ্ছে দেখতে পায়। হঠাৎ ক্যাপ্টেনের কাঁধে পেছন থেকে একটা হাত এসে পড়ে। ক্যাপ্টেন তখন চমকে পেছনে তাকায়। এটা একটা বিশাল বানর, আর তার নাম রেড। রেড তখন ইশারায় তাদেরকে গাছের নিচে একটা গর্তের দিকে যেতে নির্দেশ দেয়। এই রেড এবং তার মতো কিছু বানর নিজেদের জাতির সাথে বেইমানি করে মানুষদের হয়ে কাজ করে। ক্যাপ্টেন তার দলের প্রিচার নামের এক তরুণ সেনাকে ফিসফিস করে বলে, ওই যে যার হাতে বন্দুক, ওকে মারো। প্রিচার নিঃশব্দে তার তীর ধনুক থেকে একটা তীর ছুঁড়ে মারে। তীরটা গিয়ে সরাসরি পাহারারত বানরটার গায়ে লাগে। বাকিরা কিছু বুঝে ওঠার আগেই ক্যাপ্টেন গ্রেনেড লঞ্চার দিয়ে ফায়ার শুরু করে দেয়। প্রচণ্ড বিস্ফোরণে গর্ত ভেঙে অসংখ্য বানর তখন বাইরে বেরিয়ে আসে। ঠিক এই সুযোগে স্পিয়ার নামের এক সাহসী বানর ঘোড়ায় চেপে চিৎকার করতে করতে জঙ্গলের গহীনে পালিয়ে যায় অন্যদেরকে খবর দেওয়ার জন্য। আর এর একটু পরেই স্পিয়ারের সেই সতর্কবার্তার জবাবে জঙ্গল থেকে বেরিয়ে আসে বানরদের বিশাল এক অশ্বারোহী বাহিনী। তারা অরণ্যের নীরবতা ভেঙে সৈন্যদের উপর আচমকা হামলা করে বসে। বানররা একটুও চুপ করে থাকে না, তারা চারদিক থেকে ঘিরে ফেলে। ঝোপের আড়াল থেকে পাথর ছুঁড়ে তারা মানুষগুলোকে ব্যস্ত রাখে। আকাশ থেকে তারা ধোঁয়ার বোমা মারে এবং সৈন্যদের উপর তীর আর বর্ষা ছুঁড়তে শুরু করে দেয়। পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। বন কেঁপে ওঠে বানরদের গর্জনে আর মানুষের গুলির শব্দে। সিজার লড়াইয়ের একদম সামনে থাকে। শেষ পর্যন্ত বানররা মানুষগুলোকে হারিয়ে দেয় এবং প্রিচার, গাদ্দার, রেড সহ কয়েকজন সৈন্যকে বন্দি করে ফেলে। সিজার বন্দি সৈন্যদের সামনে এসে দাঁড়ায়। প্রিচার ভয়ে ভয়ে সিজারকে বলে, তুমিই সিজার? কর্নেল বলেছিল তুমি এখানেই কোথাও আছো। সিজার গম্ভীর কণ্ঠে বলে, আমি যুদ্ধ শুরু করিনি। যে করেছিল তার নাম কোবা। আমি তাকে মেরেছি। আমি শুধু আমার জাতিকে বাঁচানোর জন্য লড়াই করছি। গাদ্দার রেড তখন স্পর্ধা দেখিয়ে বলে, মানুষ আমাদের শেষ করে দেবে। কর্নেল সব পারে। সে বলেছে আগে সিজার মরবে, তারপর বাকি সবাই। সিজার রেডের কথায় কান না দিয়ে লুকাকে ইশারা করে বলে, ওদেরকে ছেড়ে দাও, ওদের ঘোড়ায় তুলে দাও। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। সিজার প্রিচারকে বলে, কর্নেলকে বলবে এই যুদ্ধ এখনই থামাতে হবে। আমি তোমাদের কাউকে মারতে চাই না। তোমরা আমাদের জঙ্গল ছেড়ে এখনই চলে যাও, তাহলে আর কোনো রক্তপাত হবে না। সিজার দয়া দেখায়, কিন্তু নিষ্ঠুর কর্নেল ম্যাককালা সেটা বুঝতে পারে না। সেদিন রাত যখন আরো গভীর হয়, পুরো বন যেন মৃত্যুর হিমশীতল ছোঁয়ায় জমে যায়। জলপ্রপাতের পেছনের গুহায় সিজারের বড় ছেলে ব্লু আইস খবর নিয়ে আসে যে তারা মরুভূমি পার হওয়ার মতো নতুন নিরাপদ জায়গা খুঁজে পেয়েছে। কিন্তু সিজার বলে, এত বড় দল নিয়ে এখনই সেখানে যাওয়া সম্ভব নয়। গভীর রাতে সিজার হঠাৎ করে গুহার বাইরে সবুজ রঙের লেজার লাইট দেখতে পায়। সে বুঝতে পারে মানুষরা হয়তো তাদের গুহায় হামলা করেছে। কর্নেল ম্যাককালা তার সৈন্যদেরকে নিয়ে সিজারের গোপন ডেরার দিকে এগিয়ে আসতে থাকে। তারা উপর থেকে গ্রেনেড ছুঁড়ে মারে। পুরো এলাকা ধোঁয়ায় আর আগুনে ঢেকে যায়। সিজার লড়াই করতে করতে গুহার দিকে দৌড়াতে থাকে। সিজার যখন তার ডেরায় পৌঁছায়, সে যা দেখে তাতে তার পায়ের নিচের মাটি সরে যায়। সে দেখে যে জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে আছে খোদ কর্নেল ম্যাককালো, আর তার পায়ের কাছে সিজারের স্ত্রী কর্নেলিয়া আর বড় ছেলে ব্লু আইস নিথর হয়ে পড়ে আছে। কর্নেল ম্যাককালা নিজে এসে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে। কর্নেল জানত না যে সে সিজারের পরিবারকে মেরে ফেলেছে। সে ভেবেছিল সিজার নিজেই সেখানে ঘুমাচ্ছে। সিজার তখন চিৎকার করে কর্নেলের উপর ঝাঁপিয়ে পড়ে। কর্নেল একটা দড়ি বেয়ে উপরে উঠে যায়। সিজার পেছন পেছন উঠে গেলে কর্নেল ছুরি দিয়ে দড়িটা কেটে দেয়। সিজার তখন নিচে পড়ে পানিতে আছড়ে পড়ে।
কিছুক্ষণ পর সিজার গুহায় ফিরে আসে। স্ত্রী আর সন্তানের লাশের দিকে তাকিয়ে সে পাথরের মতো স্থির হয়ে যায়। ছোট ছেলে কর্নেলিয়াসকে পাথরের আড়ালে লুকিয়ে থাকতে দেখে সে তাকে বুকে জড়িয়ে ধরে। তার ভেতর থেকে এক আদিম গর্জন বেরিয়ে আসে, এমন এক যন্ত্রণার সুর যা পুরো জঙ্গলকে কাঁপিয়ে দেয়। সিজার তার পরিবারের লাশের উপর মাথা রেখে কাঁদতে থাকে। পরদিন সকালে সিজার তার দলের সব বানরকে ডেকে বলে, তোমরা সবাই মরুভূমির দিকে চলে যাও, যেখানে মানুষ নেই, তোমরা সেখানেই নিরাপদ থাকবে। সবাই যখন চলে যাচ্ছে, মরিস, রকেট আর লুকা এই 3 বন্ধু সিজারের পাশে এসে দাঁড়ায়। সিজার তাদেরকে বলে, তোমরা ওদের সাথে চলে যাও, আমি একাই যাব কর্নেলের কাছে। তাকে না মারা পর্যন্ত আমি ফিরছি না। কিন্তু তার বন্ধুরা তাকে এভাবে একা ছাড়তে রাজি নয়। তারা তখন সিজারের পিছু নেয়। সিজার শুধু তার পিঠে ধনুক আর তীর তুলে নেয়। সে জানে তার প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে। কর্নেলকে শেষ না করা পর্যন্ত সে থামবে না। তারা বেরিয়ে পড়ে এক অন্ধকার পথে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে হাজারো বিপদ। সিজার এবং তার 3 বন্ধু মরিস, রকেট আর লুকা ঘোড়ায় চড়ে পথ চলতে থাকে। তাদের গন্তব্য এখন কর্নেলকে খুঁজে বের করা। বরফে ঢাকা পাহাড়ি রাস্তা আর জনশূন্য এলাকা পেরিয়ে তারা সামনের দিকে এগোতে থাকে। চারদিকে খুব ঠান্ডা বাতাস বইছে। চলতে চলতে তারা সমুদ্রের ধারের একটা পরিত্যক্ত ক্যাম্পিং এলাকায় এসে পৌঁছায়। সেখানে একটা পুরনো ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে তারা সাবধানে তার কাছে যায়। হঠাৎ বনের ভেতরে এক লোক লাকড়ি হাতে বেরিয়ে আসে। লোকটা তাদেরকে দেখে খুব ভয় পায় আর তার নিজের বন্দুক তাক করে ধরে। কিন্তু সিজার কোনো কথা না বলে সাথে সাথে তার বন্দুক বের করে লোকটাকে গুলি করে মেরে ফেলে। সিজারের এমন কাজ দেখে তার 3 বন্ধু খুবই অবাক হয়ে যায়। সিজার আগে কখনো বিনা কারণে কোনো মানুষকে মারত না। সে সব সময় শান্তি চাইত, কিন্তু এখন তার মনে শুধু প্রতিশোধের চিন্তা। তারা ক্যাম্পের ভেতরে ঢুকে তল্লাশি করতে থাকে। সিজার একটা ভাঙা দরজার আড়ালে একটা ছোট্ট মেয়েকে গুটিসুটি মেরে বসে থাকতে দেখে। মেয়েটা কোনো কথা বলতে পারে না। তার চোখে মুখে খুবই ভয় ছিল। সিজারের মনে প্রতিশোধের জেদ এত বেশি ছিল যে সে মেয়েটার দিকেও ফিরে তাকায় না। সে দরকারি জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে যায়। কিন্তু মরিস মেয়েটার কাছে আসে। সে তার ব্যাগ থেকে একটা ছোট্ট পুতুল বের করে মেয়েটাকে উপহার দেয়। মেয়েটা পুতুলটা হাতে পেয়ে একটু শান্ত হয়। মরিস সিজারকে বলে, ও একটা ছোট বাচ্চা, ওকে এখানে একা ফেলে গেলে ও না খেয়ে মারা যাবে। সিজার তাদের সাথে এই মেয়েটিকে নিতে রাজি হয় না, কিন্তু পরে বিরক্ত হয়ে সে মেনে নেয়। মেয়েটা মরিসের বিশাল পিঠে চড়ে বসে। পথে তারা একটা বিশাল কবরস্থান দেখতে পায়। সেখানে মাটিতে শত শত ক্রুশ গাঁথা রয়েছে আর গাছের গায়ে বুলেটের অনেক দাগ আছে। সিজার বুঝতে পারে যে এখানে মানুষে মানুষে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। বানরদের সাথে এই যুদ্ধের কোনো সম্পর্ক নেই। সন্ধ্যায় তারা পাহাড়ের উপর থেকে নিচে মানুষের একটা বেস ক্যাম্প দেখতে পায়। সিজার তখন দূরবীন দিয়ে দেখে যে সেখানে গাদ্দার রেড আর উইন্টার মানুষদের গোলাম হিসেবে কাজ করছে। এই উইন্টারে বেইমানি করে কর্নেলকে তাদের গুহার রাস্তা দেখিয়ে দিয়েছিল। সিজারের চোখ রাগে জ্বলে ওঠে। রাতে সিজার একা ক্যাম্পে ঢুকে উইন্টারের তাঁবুতে যায়। উইন্টার সিজারকে দেখে ভয়ে জমে যায়। সে তখন মাপ চেয়ে বলে, কর্নেল এখান থেকে দল নিয়ে বর্ডারের দিকে চলে গেছে। উত্তরের দিক থেকে সৈন্য আসছে, তাদের সাথে বোঝাপড়া করতে সে গেছে। উইন্টার কাঁপতে কাঁপতে বলে সে শুধু নিজের প্রাণ বাঁচাতে এই কাজ করেছে। সিজার রাগে দুঃখে তখন তাকে বলে, আমার স্ত্রী আর সন্তান আজ তোমার বিশ্বাসঘাতকতার জন্য মারা গিয়েছে। ঠিক তখন বাইরে মানুষের পায়ের শব্দ শোনা যায়। উইন্টার তখন চিৎকার করার চেষ্টা করে। সিজার রাগের মাথায় উইন্টারের গলা শক্ত করে চেপে ধরে। উইন্টার ছটফট করতে করতে সেখানেই মারা যায়। সিজার নিজের হাতের দিকে তাকিয়ে শিউরে ওঠে। সে বুঝতে পারে সে নিজেও এখন কোবার মতো হিংস্র হয়ে গেছে। কোবা যেমন রাগের মাথায় বানরদের ক্ষতি করত, সিজারও আজ তাই করল। পরদিন সকালে তারা বর্ডারের দিকে আবার রওনা দেয়। আর যাওয়ার সময় রাস্তার পাশে তারা আলফা ওমেগা দলের 3 জন সৈন্যের মৃতদেহ পড়ে থাকতে দেখে। তাদের পেছন থেকে গুলি করে মারা হয়েছে। রকেট যখন তাদের একজনের লাশের কাপড় সরায়, লোকটা হঠাৎ চোখ খুলে বসে। সে তখন বেঁচে ছিল, কিন্তু ওই ছোট মেয়েটার মতোই সেও কোনো কথা বলতে পারছিল না। সেই ভয় পেয়ে দৌড়ে জঙ্গলে পালিয়ে যায়। এরপর তারা একটা রেডিও টাওয়ারের উপরে উঠে চারপাশ দেখার জন্য। তখন তারা দেখে যে নিচে এক অদ্ভুত চোর তাদের একটা ঘোড়া চুরি করার চেষ্টা করছে। তারা তখন চোরটাকে ধাওয়া করে। পাহাড়ি রাস্তা পার হয়ে তারা একটা পরিত্যক্ত হোটেলে গিয়ে পৌঁছায়। সাবধানে ভেতরে ঢুকতেই চোরটা অন্ধকারের ভেতর থেকে তাদের দিকে বাইনোকুলার আর বন্দুক ছুঁড়ে মারে। তারপর হাত তুলে বেরিয়ে আসে। সিজার অবাক হয়ে দেখে চোরটি কোনো মানুষ নয়, সে একটা বানর। তার গায়ে মানুষের মতোই জ্যাকেট আর টুপি পরা।
সে ভয়ে ভয়ে ভাঙা গলায় বলে, আমি ব্যাড এইভ। সিজার তাকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে। তখন ব্যাড অ্যাপ বলে, ভাইরাসের কারণে সব মানুষ মারা যাওয়ার পর সে চিড়িয়াখানা থেকে পালিয়েছে। মানুষ তাকে সব সময় ব্যাড অ্যাপ বা খারাপ বানর বলে ডাকত, তাই সে এই নামটাই রেখে দিয়েছে। সিজার বুঝতে পারে এই দীর্ঘযাত্রায় সে এমন এক সঙ্গী পেয়েছে যার জীবনটাও খুব কষ্টের এবং যে তাদেরই মতো একা। ব্যাড অ্যাপ তখন তাদেরকে তার আস্তানায় নিয়ে যায়। সেখানে সে তাদের কিছু খাবার খেতে দেয়। অনেকদিন পরে তারা একটু শান্তিতে বসে খাবার খাচ্ছিল। খাওয়ার সময় সিজারের চোখে একটা ছোট্ট প্যাকেটের দিকে যায়। প্যাকেটের গায়ে লেখা ছিল বর্ডার কোয়ারেন্টাইন ক্যাম্প। সিজার তখন ব্যাড অ্যাপকে এই প্যাকেটটা দেখিয়ে জিজ্ঞেস করে, এই জায়গাটা কোথায়, তুমি কি চেনো? ব্যাড অ্যাপ প্যাকেটটা দেখে ভয়ে কেঁপে ওঠে। সে তোতলিয়ে বলতে থাকে, ওটা মানুষের একটা চিড়িয়াখানা। আমি ওখানে বন্দি ছিলাম। অসুস্থ মানুষগুলো ওখান থেকে পালাতে চাইতো আর সৈন্যরা তাদেরকে গুলি করে মেরে ফেলতো। আমি অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে এখানে এসেছি। আমি জীবনেও আর ওই দিকে ফেরত যাব না। সিজার বুঝতে পারে যে কর্নেল আর তার দল ঠিকই ওই জায়গাতেই গেছে। সে ব্যাড অ্যাপকে তাদের সাথে সেখানে যাওয়ার জন্য অনেক অনুরোধ করে। সে বলে যে তাদের সেখানে যাওয়া খুবই জরুরি, কিন্তু ব্যাড অ্যাপ কিছুতেই রাজি হয় না। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, সিজার তখনও আগুনের দিকে তাকিয়ে চুপচাপ বসেছিল। মরিসের বিশাল লোমশ শরীরের পাশে ছোট মেয়েটা আরামে ঘুমাতে থাকে। ব্যাড অ্যাপ সিজারের কাছে এসে বসে। সে মেয়েটার দিকে তাকিয়ে সিজারকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো সন্তান আছে? সিজার খুব ভারী গলায় বলে, আমার 2জন সন্তান ছিল, মানুষ তাদের মেরে ফেলেছে। ব্যাড অ্যাপ নিজেও একদিন তার সন্তানকে হারিয়েছিল। সিজারের কথা শুনে তার চোখ ভিজে যায়। সিজারের কষ্টটা সে খুব ভালো করেই বুঝতে পারে, তাই সে একটু নরম হয়ে বলে, ঠিক আছে, আমি কালকে তোমাদের ওই ক্যাম্পে নিয়ে যাব। পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করে। যাওয়ার পথে চারপাশের পরিবেশটা কিছুটা শান্ত থাকে। পাহাড়ের পথে হাঁটার সময় লুকা একটা সুন্দর গোলাপি ফুল ছিঁড়ে ওই ছোট্ট বোবা মেয়েটার কানের পেছনে গুজে দেয়। মেয়েটা এটা দেখে খুব খুশি হয়ে হেসে ফেলে। মরিস ইশারায় মেয়েটাকে পানি চাওয়া শেখায়। মেয়েটা খুব মনোযোগ দিয়ে মরিসের হাতের ইশারা দেখে। এই ছোট ছোট সুন্দর দৃশ্যগুলোর কারণে তাদের কষ্টের যাত্রায় একটু যেন শান্তি ফিরে আসে। অনেক দূর পাহাড় আর বরফের প্রান্তর পার হওয়ার পর তারা একটা উঁচু জায়গায় এসে থামে। পাহাড়ের উপর থেকে নিচে তাকাতেই তারা বিশাল একটা ক্যাম্প দেখতে পায়। ক্যাম্পের চারপাশে বড় দেয়াল আর ক্রস চিহ্নের অনেকগুলো কাঠের খুঁটি রয়েছে। প্রচুর সৈন্য সেখানে পাহারা দিচ্ছে আর ভারী অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে। সিজার আর লুকা ক্যাম্পটাকে আরো ভালোভাবে দেখার জন্য পাহাড় বেয়ে একটু নিচে নেমে আসে। তারা বরফের আড়ালে লুকিয়ে নজর রাখছিল, কিন্তু হঠাৎ বরফের নিচ থেকে 2জন মানুষের সৈন্য তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয়ে যায় তাদের মধ্যে মারামারি। একটা সৈন্য ছুরি বের করে সিজারকে মারতে চায়। লুকা নিজের জীবনের মায়া না করে সিজারকে বাঁচাতে ছুটে আসে। সে সৈন্যটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু ছুরিটা লুকার পেটে গভীরভাবে ঢুকে যায়। রকেট আর মরিস উপর থেকে এটা দেখে দ্রুত নিচে নেমে আসে এবং সৈন্যটাকে অজ্ঞান করে ফেলে। তারা লুকাকে ধরাধরি করে বনের ভেতর নিরাপদ জায়গায় নিয়ে আসে, কিন্তু লুকার পেটের ক্ষত খুবই গভীর ছিল। সে যন্ত্রণায় তখন কাতরাতে থাকে। তবুও সিজারের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে। ছোট মেয়েটা লুকার কষ্ট দেখে খুব মন খারাপ করে থাকে। সে নিজের কানের পেছনের সেই ফুলটা খুলে লুকার কাছে রাখে। লুকা শান্ত হয়ে চোখ বন্ধ করে ফেলে আর সেখানেই সে মারা যায়। লুকার মৃত্যুতে সিজার খুবই ভেঙে পড়ে। সে নিজের উপর খুব রেগে যায়। সে বুঝতে পারে তার প্রতিশোধের জেদের কারণেই আজ লুকাকে প্রাণ দিতে হলো। সিজার মরিসকে বলে, তোমরা সবাই এখান থেকে ফিরে যাও, আমি তোমাদের আর বিপদে ফেলতে চাই না, আমি একাই এই লড়াই লড়ব। সে রকেটের কাছ থেকে বন্দুকটা নিয়ে একাই ক্যাম্পের দিকে দৌড় দেয়। মরিস আর অন্যরা চিন্তিত হয়ে তার দিকে তাকিয়ে থাকে। রাতের অন্ধকারে সিজার ক্যাম্পের খুব কাছে চলে যায়। সে পাহাড়ের উপর থেকে ক্যাম্পের ভেতরে তাকায়। সে যা দেখে তাতে তার কলিজা শুকিয়ে যায়। বিশাল বিশাল লোহার খাঁচায় তার নিজের দলের সব বানর বন্দি করে রাখা হয়েছে। তারা ঠান্ডায় কাঁপছে আর খুবই কষ্ট পাচ্ছে। সিজার চুপি চুপি ক্যাম্পের একটা সীমানায় ঢোকে। সেখানে সে দেখে স্পিয়ার নামের একটা বানরকে কাঠের খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। সিজার স্পিয়ারকে দড়ি থেকে ছাড়িয়ে দেয়। সিজার তাকে জিজ্ঞেস করে, তোমাদের এই অবস্থা কিভাবে হলো? তোমরা তো মরুভূমিতে যাচ্ছিলে। স্পিয়ার তখন বলে, মানুষরা হঠাৎ করে জঙ্গল থেকে এসে আমাদের উপর হামলা করে বসে আর বন্দি করে আমাদেরকে এখানে নিয়ে আসে। এখন তারা আমাদেরকে জোর করে কাজ করাচ্ছে। সিজার খুবই চিন্তায় পড়ে যায়। সে স্পিয়ারকে যখন তার ছোট ছেলের কথা জিজ্ঞেস করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ একটা বন্দুকের বাট দিয়ে সিজারের মাথায় সজোরে আঘাত করে। সিজার কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পড়ে যায়। জ্ঞান হারানোর আগে সে শুধু দেখতে পায় যে
ওই গাদ্দার রেড তাকে আঘাত করেছে। রেড সিজারের পা ধরে টেনে হিঁচড়ে তাকে ক্যাম্পের ভিতরে নিয়ে যায়। সিজার দেখে তার চারপাশটা নরকের মতো, খাঁচায় বন্দি তার দলের বানররা তাকে করুণ চোখে দেখছে। তারা ভেবেছিল সিজার তাদের বাঁচাতে আসবে, কিন্তু সিজার এখন নিজেই বন্দী হয়ে গেছে। সিজারের প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটা এখন আর তার দলের মুক্তির চিন্তায় বদলে যায়। সে বুঝতে পারে এখন শুধু নিজেকে মুক্ত করলেই হবে না, পুরো এই বানর জাতিকেই বাঁচাতে হবে। অন্ধকারে একটা ঘরের ভেতর সিজারের জ্ঞান ফিরে আসে। তার সারা গায়ে প্রচণ্ড ব্যথা। সে দেখে তার হাত পা শেকল দিয়ে বাঁধা, আর তার গলায় একটা লোহার কলার পরানো রয়েছে। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে কর্নেল তার সামনে এসে দাঁড়ায়। কর্নেল সিজারের চোখের দিকে তাকিয়ে থাকে। সে অবাক হয়ে বলে, তোমার চোখগুলো তো একদম মানুষের মতো। সিজার তখন রাগে দুঃখে বলে, আমি তোমার জন্য এসেছিলাম, আর তুমি আমার পরিবারকে মেরে ফেলেছিলে। কর্নেল খুব শান্ত গলায় বলে, আমি তোমাকে মারতে গিয়েছিলাম, অন্ধকারে ভুল করে তোমার স্ত্রী আর ছেলেকে মেরে ফেলেছি। সিজারের ভেতরটা রাগে আর কষ্টে তখন ফেটে যেতে চায়। সে কর্নেলের উপর ঝাঁপিয়ে পড়তে চায়, কিন্তু শেকলের কারণে সে কিছুই করতে পারে না। তখন বিশ্বাসঘাতক রেড সিজারের গলার শেকল ধরে তাকে টেনে বাইরে নিয়ে আসে। বাইরে এসে সিজার বিশাল এক ক্যাম্প দেখতে পায়। চারদিকে শুধু বরফ আর প্রচণ্ড ঠান্ডা। সেখানে বিশাল বিশাল লোহার খাঁচার ভেতর তার দলের সব বানরকে আটকে রাখা হয়েছে। সিজারকে দেখে বানররা প্রথমে অবাক হয়ে যায়, তারপর অভিমানে সিজারের দিকে দেখে মুখ ফিরিয়ে নেয়। তারা ভেবেছিল সিজার তাদেরকে বাঁচাতে আসবে, কিন্তু নিজেই সে এখন বন্দী হয়ে গেছে। হঠাৎ সিজার শুনতে পায় তার ছোট্ট ছেলে কর্নেলিয়াস তাকে ডাকছে। সিজারের বুকটা কষ্টে তখন ফেটে যেতে চায়, কিন্তু সে ইচ্ছে করেই ছেলের দিকে তাকায় না। সে জানে কর্নেল যদি একবার বোঝে যে এটা সিজারের ছেলে, তবে সে তাকেও মেরে ফেলবে। তাই সিজার পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। পরদিন ভোরবেলা বিকট শব্দে হুইসেল বাজতে শুরু করে দেয়। ক্যাম্পের সব সৈন্য জড়ো হয়ে মিলিটারি স্লোগান দিতে থাকে। রেড আর অন্য বিশ্বাসঘাতক বানররা চাবুক হাতে খাঁচাগুলো খুলে দেয়। তারা সিজার আর অন্য বানরদেরকে জোর করে কাজ করার জন্য বিশাল এক দেয়ালের কাছে নিয়ে যায়। কর্নেল চায় এই দেয়ালটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাক। বানররা সবাই অনেকদিন ধরে না খেয়ে আছে। ঠান্ডায় তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দুর্বল শরীরে তারা বড় বড় পাথর টানতে থাকে। কাজ করতে করতে একজন বয়স্ক বানর হাতের পাথরটা ফেলে দেয়। সে আর দাঁড়াতে পারছিল না। রেড তখন চাবুক দিয়ে ওই বানরটাকে জোরে জোরে পেটাতে শুরু করে দেয়। সিজার আর নিজেকে ধরে রাখতে পারে না। সে দেয়ালের উপর দাঁড়িয়ে গর্জে ওঠে, বলে, ওকে ছেড়ে দাও। সিজারের এই হুঙ্কার শুনে পুরো ক্যাম্প থমকে যায়। বানররা সবাই তখন কাজ থামিয়ে দেয়। তারা সিজারের সাহস দেখে একসাথে আওয়াজ তুলে প্রতিবাদ করে। তারা সবাই তখন তাদের হাতের পাথর ফেলে দেয়। কর্নেল তখন একটু মুচকি হাসে। সে রেডকে ইশারা করে। রেড সিজারকে দেয়াল থেকে নিচে নামায় আর তার পিঠে চাবুক মারতে থাকে। চাবুকের আঘাতে সিজারের পিঠ থেকে রক্ত বের হতে শুরু করে দেয়, কিন্তু সিজার একবারের জন্য চোখ নামায় না। সে কোনো আওয়াজ করে না। এক পর্যায়ে যন্ত্রণায় সিজার মাটিতে পড়ে যায়। কর্নেল তখন তার পিস্তল বের করে ওই বয়স্ক বানরটাকে গুলি করে মেরে ফেলে। এরপর সে সিজারের মাথার কাছে বন্দুক ধরে বলে, ওদের কাজে ফিরে যেতে বলো, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। সিজার নির্ভয়ে কর্নেলের দিকে তাকিয়ে থাকে। সে মরতে রাজি, কিন্তু মাথা নোয়াতে রাজি নয়। ঠিক তখন লেক নামের একটা বানর সিজারকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। সে নিজের হাতে পাথর তুলে নিয়ে কাজ শুরু করে দেয়। তাকে দেখে বাকি বানররা আবার কাজে ফিরে যায়। তারা সিজারকে হারাতে চায় না। কর্নেল রেডকে নির্দেশ দেয় সিজারকে মাঠের মাঝখানে একটা ক্রস আকৃতির কাঠের গুঁড়ির সাথে বেঁধে রাখতে। সারাদিন সিজারকে সেখানে বেঁধে রাখা হয়। রাতে প্রচণ্ড ঠান্ডায় সে জমে যায়। তার শরীর আর কাজ করছিল না। তখন তাকে সেখান থেকে খুলে কর্নেলের অফিসে নিয়ে যাওয়া হয়। কর্নেলের ঘরে সিজার দেখে কর্নেল বসে রয়েছে। সিজার তাকে বলে, আমি দেখেছি বর্ডারের বাইরে তোমার সৈন্যরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। কারা আসছে তোমাদের উপর হামলা করতে? কর্নেল তখন ভয়ানক সত্য কথা প্রকাশ করে দেয়। সে বলে, 15 বছর আগে যেই ভাইরাসে মানুষ মারা গিয়েছিল সেটা এখন রূপ বদলেছে। এখন এই ভাইরাসে মানুষও মরে না, কিন্তু তারা কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। তারা পশুর মতো হয়ে যায়। আমি নিজের ছেলেকে কথা বলা বন্ধ করতে দেখে গুলি করে মেরে ফেলেছি। আমি এই দেয়ালটি বানাচ্ছি যাতে মানুষ জাতি টিকে থাকতে পারে। যারা আমাকে থামাতে আসছে তারা এই বোবা মানুষদের বাঁচাতে চায়। সিজার বুঝতে পারে যে কর্নেল একজন মানসিক রোগীতে পরিণত হয়েছে। সে শুধু নিজের জাতির অহংকারে অন্ধ হয়ে সবাইকে মারছে। কথা শেষে কর্নেল সিজারকে আবার বাইরের বরফের মাঝে বেঁধে রাখার নির্দেশ দেয়। সিজার বুঝতে পারে যে তাদের হাতে সময় খুবই কম। যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। সিজার যখন ওই হাড়কাঁপানো শীতে খুঁটির সাথে বাঁধা, তখন ক্যাম্পের বাইরে পাহাড়ের উপর থেকে মরিস, রকেট আর ব্যাড এপ লুকিয়ে সবকিছু নজর রাখে।
রকেট আর মরিস বুঝতে পারে যেভাবেই হোক সিজার আর বাকি বানরদেরকে বাঁচাতে হবে। তারা বেশি দেরি করতে চায় না। তারা ক্যাম্পের বিশাল দেয়ালের কাছে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু সেখানে প্রচুর পাহারাদার বন্দুক হাতে ঘুরে বেড়ায়। হঠাৎ ব্যাট এই ভয়ে পেছনের দিকে সরে যায় আর একটা গর্তের ভেতরে পড়ে যায়। রকেট তাকে তুলতে গিয়ে মাটির নিচে একটা পুরনো সুড়ঙ্গ খুঁজে পায়। মরিস আর রকেট সুড়ঙ্গটা ভালোভাবে পরীক্ষা করে। তারা বুঝতে পারে এই সুড়ঙ্গ ক্যাম্পের ভেতরের খাঁচাগুলো নিচ পর্যন্ত গেছে। এটাই তাদের ভেতরে ঢোকার একমাত্র রাস্তা। তারা সুড়ঙ্গের শুরুটা খুঁজতে শুরু করে দেয়। রাতে সিজারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। প্রচণ্ড ঠান্ডায় তার শরীর জমে যায়। সে প্রায় মরেই যাচ্ছিল। তখন রেড এসে একটা চাকু দিয়ে সিজারের হাতে দড়ি কেটে দেয়। রেড তাকে মাটি থেকে টেনে তুলে আবার ছোট খাঁচায় বন্দি করে রাখে, কারণ কর্নেল সিজারকে জ্যান্ত দেখতে চায়। সে জানে সিজার বেঁচে থাকলে অন্য বানররা তাকে দেখে ভয় পাবে এবং সেই ভয়ে তারা কাজ করতে থাকবে। সিজার খাঁচার ভেতরে আধমরা হয়ে পড়ে থাকে। ঠিক তখন ছোট মেয়েটা চুপি চুপি তার সামনে এসে দাঁড়ায়। সে একা একা ওই সুড়ঙ্গ দিয়ে ক্যাম্পের ভেতরে চলে এসেছে। মেয়েটা তার পকেট থেকে ব্যাড এইপের দেওয়া পুতুলটা বের করে খাঁচার ভেতরে সিজারের কাছে দেয়। তারপর সে বোতলে করে আনা পানি সিজারের মুখে তুলে খাওয়ায় এবং কিছু খাবারও খাইয়ে দেয়। এই দৃশ্যটা খাঁচায় বন্দি অন্য বানররা দেখে ফেলে। তারা সবাই সিজারের প্রতি মেয়েটার এই মায়া দেখে খুবই অবাক হয়ে যায়। একটা বানর তখন তার 2 হাত উপরে তোলে ইশারা করে। তখন তারা বোঝায় যে বানররা একসাথে থাকলে তারা শক্তিশালী। এরপর খাঁচার সব বানর একসাথে সেই ইশারা করে সিজারকে সম্মান জানায়। সিজারের ভেতরে আবারও বাঁচার আশা ফিরে আসে। মেয়েটা পাহারাদারদের হাত থেকে ধরা পড়ার আগেই আবার সুড়ঙ্গে দিয়ে বাইরে চলে যায়, কিন্তু তাড়াহুড়ায় পুতুলটা সেই সিজারের খাঁচার ভেতরেই রেখে যায়। পরদিন সকালে কর্নেল তার বারান্দায় এসে সৈন্যদের সামনে ভাষণ দেয়। সে বলতে থাকে, আমাদের আসল যুদ্ধ আমাদের নিজেদের মানুষের সাথে। যারা আমাদের থামাতে আসছে তারা বুঝতে পারছে না যে বোবা হয়ে যাওয়া এই মানুষদের বাঁচিয়ে রাখলে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। তাই এই দেয়াল আমাদের বানাতেই হবে। আমরা আর হার মানব না। আসলে ওই ভাইরাসে যারা আক্রান্ত হয়েছিল তারা সবাই এখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। আশ্চর্যজনকভাবে মানুষরা এখন ওই ভাইরাসে আক্রান্ত হলেও মারা যায় না। সেই সাথে এপদেরকে তো ওই ভাইরাস কোনো কিছুই করতে পারে না। যাই হোক, ভাষণ শেষ হওয়ার কিছুক্ষণ পরে সিজারকে তখন পাথর ভাঙার জন্য বের করা হয়। সে পাহাড়ের উপর থেকে পুরো ক্যাম্পের উপর নজর রাখে। সে দেখে রকেট কাজ করার ভান করে বড়দের খাঁচা আর বাচ্চাদের খাঁচার মাঝখানে দূরত্ব মেপে নেয়। তারা ইশারায় সিজারকে জানায় যে দূরত্ব কতটুকু। সিজার বুঝতে পারে রকেট আর মরিস মিলে পালানোর পথ তৈরি করে ফেলেছে। এখন শুধু রাতের অন্ধকারের অপেক্ষা। রাতের বেলায় পাহাড়ের উপর থেকে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইতে থাকে। টাওয়ারে দাঁড়িয়ে থাকা পাহারাদার সৈন্য বয়েল কফি খাচ্ছিল। হঠাৎ করে তার মাথার উপর একদলা ভেজা কাদা এসে পড়ে। বয়েল তখন চমকে পিছনে ফিরে তাকায়। সে নিচে খাঁচার দিকে তাকিয়ে খুবই রেগে যায়। সে টাওয়ার থেকে নেমে সোজা বানরের খাঁচার ভেতরে ঢুকে পড়ে। সে বন্দুক তাক করে বলে, কে কাদা ছুঁড়ে মেরেছে? সব বানররা তখন ভয়ে সরে যায়। তখন মাঝখানে রকেটকে দেখা যায়। সে কাদা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বয়েল তাকে গুলি করতে চায়। ঠিক তখনই মাটির নিচে সুড়ঙ্গ থেকে মরিস তার বিশাল হাত বের করে বয়েলের পা ধরে সজোরে টান দেয়। বয়েল কোনো শব্দ করার আগেই গর্তের ভেতরে হারিয়ে যায়। রকেট দ্রুত বয়েলের চাবি আর বন্দুকটা তুলে নেয়। এরপর রকেট নিজের আর অন্য বানরদের শেকল খুলে দেয়। তারা সবাই চুপচাপ বসে থাকে এবং অপেক্ষা করতে থাকে কখন কর্নেলের ঘরের আলো নিভবে। আলো নিভলেই সিজার আর রকেট নিঃশব্দে খাঁচা থেকে বেরিয়ে ছোট ছোট বানরের খাঁচার তালা খুলে দেয়। সিজার তার ছোট ছেলে কর্নেলিয়াসকে বুকে জড়িয়ে ধরে। তারা বাচ্চাদের নিয়ে লম্বা লাইট পোস্ট বেয়ে উপরের তার দিয়ে পার হয়ে যায়। নিচে পাহারাদার সৈন্যরা টহল দিতে থাকে। কিছুক্ষণ পরে তারা ওখান থেকে সুড়ঙ্গ দিয়ে পালাতে থাকে, কিন্তু সিজার সুড়ঙ্গে নামে না। সে টাওয়ারের দিকে তাকিয়ে থাকে। রকেট তাকে জিজ্ঞেস করে, তুমি আসছো না কেন? সিজার ভারী গলায় বলে, আমি কোবার মতোই হয়ে গেছি। কর্নেলকে না মেরে আমি এখান থেকে যাব না। ঠিক তখনই ক্যাম্পের বাইরে মাটি কাঁপতে শুরু করে দেয়। ব্যাড এই দূরে তাকিয়ে দেখে বরফ আর কুয়াশা ভেদ করে বিশাল সব মিলিটারি গাড়ি আর ট্যাঙ্ক এগিয়ে আসছে। এগুলো সেই উত্তরের সৈন্যদল। তারা আসতেই ক্যাম্পের উপর মিসাইল আর গোলা বর্ষণ শুরু করে দেয়। শুরু হয়ে যায় এক ধ্বংসাত্মক যুদ্ধ। চারদিকে তখন বৃষ্টির মতো গোলা বর্ষণ হতে থাকে। বোমার আওয়াজে পুরো ক্যাম্প থরথর করে কাঁপতে শুরু করে দেয়। ক্যাম্পের সৈন্যরা বাইরের আক্রমণ ঠেকাতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে সিজার পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে ব্যারাকের উপরে উঠে যায়। সেখান থেকে একটা বিশাল লাফ দিয়ে সে সোজা কর্নেলের টাওয়ারের খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে সিজার সাবধানে এগোয়। সে দেখে যে ঘরের সবকিছু উল্টাপাল্টা হয়ে আছে। শোবার ঘরের দরজাটা ভেতর থেকে ভারী জিনিস দিয়ে বন্ধ করে রাখা হয়েছে।
সিজার এটা দেখে অবাক হয়ে যায়। সে দরজা ফাঁকা করে ভিতরে উকি দিলে সে দেখে যে কর্নেল তার বিছানায় পড়ে আছে। সে কাঁপতে কাঁপতে তার পিস্তলটা নেওয়ার চেষ্টা করে। সিজার দ্রুত ঘরে ঢোকে এবং পিস্তলটা নিজের হাতে তুলে নিয়ে কর্নেলের মাথার দিকে তাক করে বসে। কিন্তু সিজার যখন কর্নেলের মুখের দিকে তাকায় সে এটা দেখে অবাক হয়ে যায়। সে দেখে কর্নেলের নাক দিয়ে রক্ত পড়ছে। তার চোখগুলো একদম প্রাণহীন পশুর মতো হয়ে যায়। কর্নেল সিজারকে দেখে মুখ খোলে, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। সিজার বুঝতে পারে যে ভাইরাসের ভয়ে কর্নেল তার নিজের ছেলেকে মেরেছিল, সেই একই ভাইরাসে সে নিজেই আক্রান্ত হয়ে গেছে। সিজারের চোখে মেজের দিকে যায়। সে দেখে যে সেখানে ওই ছোট্ট মেয়েটার পুতুলটা পড়ে আছে। সিজার বুঝতে পারে কর্নেল যখন সিজারের খাঁচা থেকে পুতুলটা হাতে নেয় তখন ওই পুতুল থেকেই ভাইরাসটা কর্নেলের শরীরে ঢুকে পড়েছিল। প্রকৃতি যেন এভাবেই তার নিষ্ঠুর কাজের শাস্তি দিয়ে দেয়। কর্নেল তখন সিজারের দিকে করুণ চোখে তাকায়। সে নিজের হাতটা বাড়িয়ে সিজারের হাতের বন্দুকটা ধরে আর মাথাটা বন্দুকের নলের সাথে ঠেকিয়ে দেয়। তার চোখের ইশারা বলে সে আর এই পশুর মতো জীবন চায় না। সিজার যেন তাকে এই অভিশাপ থেকে মুক্তি দেয়। সিজার বন্দুকটা শক্ত করে তাক করে রাখে। তার মনে পড়ে যায় তার স্ত্রী আর সন্তানের কথা, যাদেরকে এই লোকটা মেরে ফেলেছিল। কিন্তু পরক্ষণেই সিজারের মনে হয় এই অসহায় মানুষটাকে মেরে তার কোনো প্রতিশোধ নেওয়া হবে না। সিজার আস্তে আস্তে করে বন্দুকটা নামিয়ে নেয়। সে বন্দুকটা কর্নেলের বিছানায় রেখে ঘর থেকে বেরিয়ে আসে। সিজার জানালা দিয়ে বের হওয়ার সময় একটা গুলির শব্দ শোনা যায়। সে বুঝতে পারে যে কর্নেল নিজেই নিজের গুলিতে আত্মহত্যা করেছে। আর ওদিকে বাইরে তখন তুমুল যুদ্ধ চলে। উত্তরের আর্মি ক্যাম্পের দেয়াল ভেঙে ভেতরে ঢোকার জন্য মরিয়া হয়ে ওঠে। সিজার নিচে নেমে পালানোর জন্য দৌড়াতে শুরু করে দেয়, কিন্তু সে দেখতে পায় যে সুড়ঙ্গ দিয়ে পালানোর বানরদের উপর দেয়ালের উপর থেকে সৈন্যরা মেশিনগান দিয়ে গুলি করছে। সিজার বুঝতে পারে মেশিনগান এখনই না থামালে তার দলের কেউই বাঁচতে পারবে না। সে নিজের জীবনের মায়া ত্যাগ করে তেলের ট্যাঙ্কের দিকে দৌড়াতে থাকে। তার হাতে একটা গ্রেনেড রয়েছে। সে যখন দৌড়ায় হঠাৎ একটা তীর এসে সিজারের পেটে বিদ্ধ হয়ে যায়। সিজার তখন যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। সে ফিরে তাকিয়ে দেখে যে তীরটা মারে প্রিচার। সিজার বুঝতে পারে তার বাঁচার আর কোনো উপায় নেই। দেয়ালের উপর থেকে এই দৃশ্য দেখে বিশ্বাসঘাতক রেড। সিজারকে অসহায় পড়ে থাকতে দেখে রেডের ভেতরে বানর সত্তা জেগে ওঠে। রেড নিজের হাতে থাকা গ্রেনেড লঞ্চারটা তুলে নিয়ে সোজা প্রিচারের দিকে ফায়ার করে দেয়। বিশাল বিস্ফোরণে প্রিচার মারা যায়। রেড সিজারকে বাঁচায়, কিন্তু অন্য সৈন্য সাথে সাথে রেডকে গুলি করে মেরে ফেলে। রেড নিজের জীবন দিয়ে সিজারকে বাঁচিয়ে নেয়। সিজার পেটের ক্ষত নিয়ে কোনো মতে উঠে দাঁড়ায়। সে হাতের গ্রেনেডের পিন খুলে তেলের ট্যাঙ্কারের দিকে ছুঁড়ে মারে। বিশাল একটা বিস্ফোরণ হয়। তেলের ট্যাঙ্কার ব্লাস্ট হয়ে পুরো দেয়াল উড়ে যায়। উত্তরের আর্মিরা এই ব্লাস্ট দেখে অনেক আনন্দ করে, কিন্তু এই বিস্ফোরণের ফলে পাহাড়ের উপর জমে থাকা হাজার হাজার টন বরফ এসে পড়তে শুরু করে দেয়। শুরু হয় এক ভয়ঙ্কর তুষারধস। সিজার তুষারধস ধেয়ে আসতে দেখে তার দলকে ইশারায় উঁচু গাছে উঠতে বলে। বানররা সবাই জলদি করে গাছের একদম মগ ডালে উঠে যায়। চোখের নিমিষে বিশাল তুষারধস এসে পুরো ক্যাম্পার উত্তরের আর্মিকে একদম মাটির নিচে কবর দিয়ে দেয়। মানুষের অস্তিত্বের সব চিহ্ন একটা সাদা বরফের চাদরে ঢেকে যায়। কিছুক্ষণ পর যখন তুষারপাত থেমে যায়, সিজার গাছ থেকে নিচে তাকিয়ে দেখে চারদিকে শুধু বরফ আর বরফ। সেখানে কোনো মানুষের চিহ্নও নেই, শুধু বেঁচে থাকে বানরের দল। তারা সবাই সিজারের দিকে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করে তাকে সম্মান জানায়। এরপর শুরু হয় তাদের নতুন জীবনের খোঁজে দীর্ঘ যাত্রা। অনেকদিন হাঁটার পর তারা একটা পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়। পাহাড় পার হতেই তাদের চোখের সামনে ভেসে ওঠে এক অপরূপ দৃশ্য। একটা বিশাল সবুজ উপত্যকা, মাঝখানে নীল পানির হ্রদ। এটাই তাদের এখন নতুন স্বপ্নের ঠিকানা। বানররা সবাই আনন্দে উপত্যকার দিকে ছুটে যায়। ছোট্ট মেয়ে নোভা আর ছোট ছেলে কর্নেলিয়াস একসাথে খেলতে শুরু করে। সিজার পাথরের উপর বসে শান্তি নিয়ে তাদের খেলা দেখে। মরিস এসে সিজারের পাশে বসে। হঠাৎ মরিসের চোখ যায় সিজারের পেটের দিকে। সে দেখে যে সিজারের ক্ষত থেকে অনেক বেশি রক্ত পড়ছে। সিজার আসলে অনেক আগে থেকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শুধু তার দলকে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার জন্যই সে এতক্ষণ বেঁচে থাকে। মরিস বুঝতে পারে সিজারের সময় শেষ। তার চোখ দিয়ে তখন পানি পড়তে থাকে। সিজার হাসি মুখে মরিসের দিকে তাকায়। মরিস তখন খুব আবেগপ্রবণ হয়ে ইশারায় বলে, তোমার ছেলে একদিন জানবে তার বাবা কে ছিল, আর সিজার আমাদের জন্য কি করে গেছে। সিজার একটা তৃপ্তির হাসি হাসে। সে তার নতুন স্বাধীন বাড়ি আর পরিবারের দিকে শেষবারের মতো তাকায়। তারপর ধীরে ধীরে তার চোখ দুটো বন্ধ হয়ে যায়। আর এভাবেই সিজার মারা যায়। তবে যারা এই মুভির 2টি পার্ট মিস করেছেন তারা স্ক্রিনে থাকা এই ভিডিও দুটি দেখতে পারেন। আর হ্যাঁ, কয়েকদিনের মধ্যেই এই সিরিজের 4 নম্বর পার্ট নিয়ে আসবো। আপনারা সেটা দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানান। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।